পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম শিশু বিকাশ ও এবং শিক্ষণ প্রণালী চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে প্রথম এটা শুরু করেছিলাম চ্যাপ্টার থেকে। আজকে আমরা আলোচনা করব, কালকে আলোচনা আমরা করেছিলাম যে এইটে যে শিশুর চাইল্ড 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 অর্থাৎ শিশুটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তোমার বৃদ্ধি অর্থাৎ গ্রোথটা, ঠিক আছে? গ্রোথ, তারপরে আমরা বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্টটা আলোচনা। দেখো, আগের দিন ভিডিও যেটা হয়েছিল সেটা তোমাদের সিলেবাসে নাই, তবুও তোমাদের যেহেতু চাইল্ড সাইকোলজি পেডাগজি পড়তে হলে শিশুর টপিকটাও একটু ভালো পড়তে হবে, ঠিক আছে? তাই তোমরা এটা দেখে নিবে, এটা বেশি মনে রাখার কিছু নেই, যা একটা পড়ে নেবে, ঠিক আছে? কিন্তু তোমাদের সিলেবাসে প্রাইমারি এবং আপার প্রাইমারি এই সিলেবাসে গ্রোথ এবং ডেভেলপমেন্ট এটা খুব ডিটেলস আছে, এবার এখান থেকেই বিভিন্ন পরীক্ষাতে সিডিপিতে তোমার কোশ্চেন আসে, ঠিক আছে? আর এটা যে ভিডিওটা তোমার চলছে সিরিজটা, এটা আমার পুরো প্রাইমারি এবং আপার দুটোই ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, কারণ তোমাদের প্রাইমারির ক্ষেত্রে এবং আপার প্রাইমারি দুটোই ক্ষেত্রেই যারা দিচ্ছ, প্রাইমারি যারা দিচ্ছ বা আপার প্রাইমারি যারা দিচ্ছ, তাদের উভয়ের ক্ষেত্রে এই সিডিপি টপিকটা থাকবে। সিডিপি 30 নাম্বার আসবে, তার সাথে হয়তো বাংলা তোমার, তারপরে যে প্রাইমারি ক্ষেত্রে বাংলা, ইংলিশ এবং তাছাড়াও তোমার যে এনভায়রনমেন্টাল সায়েন্স, সেখানেও প্রত্যেক টপিকে 15 নাম্বার করে তোমার সিডিপি থাকবে। আর এই আপার প্রাইমারিতে তোমার যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও আর 10-15 নাম্বার তোমার পিডিপি সিডিপি থাকবে। তাই এই সিডিপিটা সবার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক আছে? তা শুরু করা যায়। আজকে আমরা পড়বো তাহলে দ্বিতীয় টপিকটা কি আছে, প্রথম যে বৃদ্ধি বা গ্রোথ, ঠিক আছে? বৃদ্ধি ধারণা বা কনসেপ্ট অফ গ্রোথ, ঠিক আছে? কি বলছে? বলছে বৃদ্ধি বা গ্রোথ শব্দটি আকারের শেপ, পরিমাণগত পরিবর্তনকে বোঝায়, যার মধ্যে উচ্চতা মানে হাইট, ওজন মানে ওয়েট, আকার বা সাইজ এবং অভ্যন্তরীণ অঙ্গ ইন্টারনাল অর্গান ইত্যাদি শারীরিক পরিবর্তন ফিজিক্যাল চেঞ্জ অন্তর্ভুক্ত। তাহলে কি কথা কি বলছে? বৃদ্ধি বলতে বোঝায় যে পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ কোয়ান্টিটিভ চেঞ্জ কার শরীরে, যেমন কি উচ্চতা বেড়ে যায়, এটা কি এটা পরিমাপ করা যায়। ওজন বেড়ে যায়, এটাকেও আমরা পূরণ করতে পারি। আকার সাইজও বেড়ে যায়, যে এত সাইজ হয়েছে, 32 সাইজ, 33 সাইজ, 34 সাইজ, বলো না সাইজ। এবং অভ্যন্তরীণ অঙ্গ বা ইন্টারনাল অর্গান মানে ফুসফুস, তোমার কিডনি, তার বৃক্ষ, এগুলো যা আছে, তারপর এগুলো কি এটাও বাড়তে থাকে ইত্যাদি শারীরিক পরিবর্তন মানে ফিজিক্যাল চেঞ্জ, তাকেই ফিজিক্যাল চেঞ্জ কার অন্তর্ভুক্ত? বৃদ্ধির অন্তর্ভুক্ত। তাহলে কি বললাম? এটা শুধু মনে রাখবে যে বৃদ্ধি হল যে এই যে ভাষাটা আছে পরিমাণগত পরিবর্তন মানে কোয়ান্টিটিভ চেঞ্জ, আর ডেভেলপমেন্টের কোয়ালিটেটিভ চেঞ্জ গুণগত পরিবর্তন, এটাই সুমনে। তাহলে পরীক্ষা পড়তে হয় যে যে ব্যক্তির দেহের উচ্চতা, ওজন ইত্যাদি বেড়ে যায়, কি বলে? ডেভেলপমেন্ট না গ্রোথ? তাহলে হবে সেটা গ্রোথ হবে, ঠিক আছে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যখন বৃদ্ধি পাই মানে বৃদ্ধি হয় বা পাই, তখন চুল মানে হেয়ার, দাঁত, পেশিতে ঘটে যাওয়া পরিবর্তনগুলিকে বৃদ্ধি বলে। মানে আমরা যখন বৃদ্ধি পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা কি মাথা চুল, দাঁত এবং পেশিতে মাসেলগুলো বৃদ্ধি ঘটে যাওয়া, পেশে ঘটে যাওয়া পরিবর্তনগুলিকে বৃদ্ধি বলা যায়। আর এগুলো আকার আয়তন পরিবর্তন হয়, ঠিক আছে? সেটাই বলছে। তাহলে আকার আয়তন পরিবর্তন হচ্ছে সেগুলো যে পরিমাপ করে, সেগুলো হচ্ছে তোমার বৃদ্ধি। তারপর হচ্ছে বৃদ্ধি বলতে মানবদেহের বিভিন্ন অংশে বৃদ্ধি এবং সেই অংশগুলি কাজ করার ক্ষমতাকে বোঝায়, ঠিক আছে? বিভিন্নভাবে বৃদ্ধি হচ্ছে, মানে বিভিন্ন অঙ্গ আমাদের যে হাত পা, এগুলো কি এগুলো বাড়ে এবং তার সঙ্গে তাদের কাজ করার ক্ষমতাও বাড়ে, ঠিক আছে? সেটাকে বৃদ্ধি বলা হয়েছে। যেমন কি আমরা ছোটবেলায় আমরা ছোট বাচ্চারা কি ভারী জিনিস তুলতে পারে না, যখন সে আস্তে বড় হয় সে ভারী তুলতে পারে, তেমন কি তুলতে পারি যায়। তার মানে কি হচ্ছে? তার শরীর, তার আকার আয়তন বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার ক্ষমতাও বাড়ছে, ঠিক আছে? এটাই বলছে বৃদ্ধি। শারীরিক বৃদ্ধি আমাদের আচরণে প্রভাবিত করে। তো শারীরিক বৃদ্ধি কীভাবে আমাদের আচরণ করবে? কেউ যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়, তাহলে তার আচার আচরণ আলাদা হবে। আর কেউ যদি শারীরিকভাবে যদি কেউ যদি মেন্টালি ডিসএবিলিটি হয় বা মানুষের যদি প্রতিবন্ধী হয়, বা যে কেউ যদি চোখের দিকে প্রতিবন্ধী হয়, অন্ধ হয়, তাহলে কি তার আচরণ একই হবে? এটা স্বাভাবিক মানুষ এবং প্রতিবন্ধী মানুষের মধ্যে আচার আচরণ এক হবে না, ঠিক আছে? তাই আমাদের যে শারীরিক বৃদ্ধি যদি ভালো হয়, তাহলে আচরণটাও ভালো, মানে প্রভাব ভালো পড়বে। এবং শারীরিক বৃদ্ধি যদি ডিসএবিলিটি হয়, তাহলেও আচরণটা একটু নর্মাল থেকে একটু অ্যাবনর্মাল মতো প্রভাবটা পড়বে। সুতরাং বৃদ্ধি মানে আকৃতি, শেপ এবং ওজন বৃদ্ধি, ওয়েট গ্রোথ, যার মধ্যে পেশির বৃদ্ধি, মাসেল গ্রোথ অন্তর্ভুক্ত। তার মানে কি? বৃদ্ধি বলতে আকৃতি থাকবে, তার মধ্যে ওজনও থাকবে এবং তার মধ্যে মাসেল গ্রোথও থাকবে, এর মধ্যে অন্তর্ভুক্ত। তার বৃদ্ধিটা মানে সবসময় হবে বৃদ্ধিটা কি? আকার আয়তনের পরিবর্তন, যেটা কোয়ান্টিটি মানে যেটা পরিমাপ করা যায়, ঠিক আছে? এগুলো সবই পরিমাপ করা, ওজনও পরিমাপ করা যাচ্ছে, আকার উপর যে মাসেল গ্রোথও পরিমাপ করা যাচ্ছে। অন্য কথা কি বলছে?
বৃদ্ধি ওজন, হাইট, উচ্চতা, শারীরিক ফিজিক্যাল অনুপাতে পরিবর্তন। এটা এখানে আছে অনুপাতে পরিবর্তন, সেখানে কি হচ্ছে ক্ষমতার পরিবর্তন। এই যে ক্ষমতাকে বুঝে আমার বৃদ্ধিটা দেখো জিনিসটা কি, কিন্তু সেটা বিভিন্নভাবে অ্যাঙ্গেলে এটা করেছেন, ঠিক আছে। এখন বলছি বৃদ্ধি বলতে ওজন, উচ্চতা এবং শরীরের অনুপাতে পরিবর্তন। অনুপাতে পরিবর্তন মানে যে বৃদ্ধি কেবল যে শারীরিক দিক থেকেই ঘটবে, ঘটে, বৃদ্ধি কেবল শারীরিক দিক থেকেই ঘটে। বৃদ্ধি বলতে পরিমাণগত পরিবর্তনকে বোঝায়, যেমন একটি নির্দিষ্ট সময়ে একটি শিশু কতটা লম্বা হয়েছে তা পরিমাপ করা যায়। বলছি যে অনুপাতে ওজন, উচ্চতা এবং শারীরিক অনুপাতের পরিবর্তন ঘটে। অনুপাতের পরিবর্তন ধরো কারো যে উচ্চতা, কোনো একটা 5 বছর ছেলে, ঠিক আছে, তার উচ্চতা ধরো 3 ফুট হচ্ছে, ঠিক আছে, 3 ফুট, তার ওজন হচ্ছে যেখানে নর্মালি যদি 20 থেকে 25 কিলো, 20 থেকে 25 কিলো হয়, কিন্তু একটা কি একটা অনুপাত, তার যে একটা 3 ফুট হবে, তার 20 থেকে 25 কিলো হবে, এবং তার যে যে এইটা শারীরিক ফিজিক্যাল, তার হাইট হবে একটা, একটা হাইট হবে তার, একটা যে সাইজ হবে একটা, ঠিক আছে, এগুলো অনুপাত হবে। এমন হবে না যে 5 বছর ছেলে তার 6 ফুট লম্বা হয়ে যাবে, বা 5 বছর ছেলে তা 100 কেজি হবে, এটা কি ব্যতিক্রম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যতিক্রম, ঠিক আছে। এই যে বলছি যে বৃদ্ধি বলতে ওজন, উচ্চতা ও শারীরিক অনুপাতের পরিবর্তনকে বোঝায়, ঠিক আছে। সবসময় দেখো উচ্চতা, ওজন, ওজন, উচ্চতা এবং শারীরিক পরিবর্তন, সবসময় এই তিনটা বৃদ্ধি থেকে, বৃদ্ধিকে কাজে লাগে সবসময়। বৃদ্ধি এটা মানে চিনার একটা উপায়, যে এই যে যেগুলো যে পরিমাণগত পরিবর্তন হয়ে যায়। আমরা ছোটবেলা থেকে ছোট ছিলাম, সেখানে হাইটে বাড়ছি, তার সঙ্গে ওজন বাড়ছে, ইত্যাদি সব পরিমাণগত পরিবর্তন। এবার পড়ো বিধির সংখ্যা, ঠিক আছে। বিধির সংখ্যা মানে বিধি কাকে বলে, বিধি সম্পর্কে, তো বিধি সম্পর্কে বিধির সংখ্যা, ডেফিনেশন অফ গ্রোথ। বিধির সম্পর্কে বিভিন্ন মনতত্ত্ববিদ বিভিন্ন দিয়েছেন ধারণাদের সংখ্যা দিয়েছেন। প্রথম দেখো কি দিয়েছে, প্রথম যে আর্নল্ড জোন্স মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তার কি সে বলছে দেহের উচ্চতা এবং ওজন বেড়ে, যেটা আমরা আগে বললাম যে কনসেপ্টে, সেখানে বৃদ্ধি বলে। গ্রোথ, দ্য ইনক্রিজ ইন দ্য বডি হাইট অ্যান্ড ওয়েট ইন দ্য কল গ্রোথ। তাহলে কি হবে, বডির হাইটও হবে, উচ্চতা বাড়বে, শরীর এবং তার ওজনও বাড়বে, সেটা বলে গ্রোথ বলা হয়। মনোবিদকে এবং ক্রোয়ের মতে বৃদ্ধি বলতে পরিবেশগত পরিস্থিতির ফলে সৃষ্ট কাঠামো শারীরবৃত্তীয় পরিবর্তনকে বোঝায়। এবার দেখো এ বলছে একটু আলাদা, ক্রোকে একটু আলাদা বলছে, কি বলছে, বলছে পরিবেশগত পরিবর্তন। কি বলছে যে বৃদ্ধি বলতে পরিবেশগত পরিস্থিতি ফলে পরিবেশগত, এ বলছে পরিবেশগত পরিস্থিতি মানে কি, পরিবেশ তুমি যে দেখো মানে সব পরিবেশে মানে একটা বিভিন্ন শিশু সব একইভাবে বৃদ্ধি ঘটে না, কারণ যে একটা পরিবেশ বেড়ে, একটা শহরের টাউনে বা একটা ভালো ইকোনমিক স্ট্যান্ড, বা যারা অর্থনীতি উন্নত বা ধনী পরিবারের ছেলে একটা, তাদের কি যেভাবে নিউট্রিশন, যেভাবে তারা একটা এনভায়রনমেন্ট পাবে, তাতে আর কি গরিব ফ্যামিলি একটা গ্রামের ছেলে সেভাবে পাবে, বা শহরের ছেলে গ্রামের ছেলেতে একই পরিবেশ আছে না, হয় না। যেখানে একটি পরিবেশগত সাপোর্ট থাকবে, সেখানে কাঠামোগত তার শারীরিক কাঠামো উন্নত হবে এবং শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়। যেমন কি শারীরিক কারণ, খুব একটা দরিদ্র ফ্যামিলির পরিবারের সন্তান, তাকে সে ঠিকমতো খেতে পারছে না, ঠিকমতো পুষ্টি পাচ্ছে, তার মানে সে তার শরীরের ডেভেলপমেন্টটা ঠিকমতোই হবে না, কেন তাদের সময়টা রোগা হয়ে যাবে, কঙ্কাল দেশ অনেকটা নিউট্রিশন থেকে সে দুর্বল থাকবে, তার পরিশ্রম করার ক্ষমতা কম হবে, এবং তার এমনকি তার বুদ্ধিও কম হতে পারে, ঠিক আছে, কেন ঠিকঠাক নিউট্রিশন না পাওয়ার জন্য। উল্টো অন্যদিকে তারপরে কাঠামো পরিবর্তন হবে এবং তার শারীরবৃত্তীয় পরিবর্তন, কাঠামো মানে কি তার সে রোগা হয়ে যাবে, এবং শারীরবৃত্তীয় তার ফলে তার কি হবে, কাজ করার ক্ষমতাও কমে যাবে, ঠিক আছে, মানে রোগা হয়ে যাবে, হাতগুলো রোগার পর। তা এটা বলছে যে পরিবেশগত পরিস্থিতির ফলে কাঠামো ও শারীরবৃত্তীয় পরিবর্তনকে বোঝায়। গ্রোথ রেফার টু দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ রেজাল্ট ফ্রম এনভায়রনমেন্টাল সিচুয়েশন, মানে পরিবেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে যখন তার কাঠামোগত ও শারীরিক পরিবর্তন, সেটাই বলছে ক্রো বলেছে যে সেই বৃদ্ধি বিভিন্ন সব একটাই জিনিস, পরিবেশগত পরিবর্তন মানে তোমার আকার আয়তন আছে, এই পরিবর্তন হবে, সে বিভিন্ন দিক থেকে হতে পারে। কে বলছে অনুপাতে হার হবে, এই যে কে বলছে, এখানে বলছি কি আমরা আগে বলছিলাম যে অনুপাতে হার হবে। আর আর্নল্ড জোন্স বলছি উচ্চতা ওজন অনুসারে হবে। এখানে আমরা পড়ছিলাম আগে যে সাইডটাতে, যে এখানে বলছে যে উচ্চতা ওজন শারীরিক অনুপাতের পরিবর্তন, মানে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বলছে, কিন্তু একটাই জিনিস হচ্ছে তার উচ্চতা, ওজন, আয়তন, এগুলা পরিবর্তন, কোয়ান্টিটি পরিবর্তন, গুণগত নয়, কোয়ান্টিটি পরিমাণগত এগুলো আছে। হারবার্ট ভেনসন বলেছেন শারীরিক বৃদ্ধিকে বড় এবং ভারী, বিগ এবং হেভি হিসাবে উল্লেখ করেছে, মানে সে শারীরিক বৃদ্ধিটা এটা বিগ বড় হবে না, কেন দেখো তুমি উচ্চতা আজকে তুমি একটা বাচ্চা ছোট প্রথমে 1 ফুট থাকে, 2 ফুট, 3 ফুট, 4 ফুট যে বেড়ে যাচ্ছে, তার মানে কি এটা বড় হচ্ছে। এবং ভারী মানে কি তার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু উচ্চতা ওজনও বাড়ছে, ঠিক আছে, উচ্চতার সঙ্গে সঙ্গে সে তার মধ্যে ওজনও বাড়ছে আস্তে আস্তে করে, তার মানে কি এটা বিগ অন ভারী বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হয় না, তুমি ডেভেলপমেন্ট করছো, তুমি সাইকেল শিখছো, তুমি কত গ্রাম সাইকেল শিখছো, কত ফুট সাইকেল শিখছো, তুমি ওজন করতে পারবে না। তুমি একটা অঙ্ক শিখছো, কত গ্রাম তুমি অঙ্ক পারো, সেটা তুমি উল্লেখ করতে পারবে না, কিন্তু সেটাকে আইকিউ দ্বারা আইকিউ দ্বারা পরিমাপ করা যায়, আইকিউ এত, কিন্তু বৃদ্ধিটা তোমার পরিমাপ করা যায়, ডেভেলপমেন্টটা পরিমাপ করা যায় না। নিচের কোশ্চেন আছে দেখো, কোশ্চেন আসতে পারে কেমন। তারপর আমরা কি পড়বো, নিচের
কোনটি কেবল পরিমাণগত প্রকৃতি? দেখো এবার একটা কোশ্চেন এসে গ্রোথ থেকে দিয়েছে, এটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অনলি কোয়ান্টিটিভ নেচার। আমার পড়ছিলাম যে কোয়ান্টিটিভ, তোমার বলেছিলাম বারবার যে ভাষাটা শব্দটা ভালো করে মনে রাখবে। কোয়ান্টিটিভ কথা মানে কি, তার পরিমাণগত, ঠিক আছে? তাহলে কি হবে এখানে বুঝতে পারছো? একে আছে বৃদ্ধি, দুই আছে পরিণমন, তিন আছে বিকাশ, চার আছে ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রোথ, ম্যাচুরেশন, ডেভেলপমেন্ট, লার্নিং। তাহলে কি হবে এখানে যে বৃদ্ধি হবে, যদি এরকম টার্ম থাকে গ্রোথ, ঠিক আছে, পরিমাণগত হয়েছে কেবল পরিমাণগত প্রকৃতি। এটা দেখো, এটা বৃদ্ধি গ্রোথকে পরিমাপ করা যায়, ঠিক আছে? কিন্তু দেখো বাকি পরিণমন, ম্যাচুরেশন, বিকাশ, ডেভেলপমেন্ট এবং লার্নিং এগুলো পরিমাপ করা যায় না, ঠিক আছে? সেটা বলছিলাম তোমাকে। ঠিক আছে, কোথায় কি হয়তো কোশ্চেন আসবে এখানে। তারপরে বলো বৃদ্ধির বৈশিষ্ট্য। ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট এখানে, এই টপিকটা পড়লে তোমরা তার বৃদ্ধি সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আরো ভালোভাবে। দেখা যাচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। কি বলছে, বৃদ্ধির কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি আছে, প্রাক জন্মাবস্থা থেকে বৃদ্ধি শুরু হয়, অর্থাৎ গ্রোথ বিগিন ফ্রম প্রিনাটাল স্টেজ। কি বলছে, শিশুর বৃদ্ধি শুরু হয় মায়ের পেটের যখন ভ্রূ অর্থাৎ এমব্রো অবস্থা থেকে। তাহলে কি বলছে, বৃদ্ধি কখন শুরু হয়, মা যখন মানে ছেলে যখন তার মার গর্ভাবস্থা থেকে তখন থেকে শুরু হয়, ঠিক আছে? বিভিন্ন উপাদানের প্রভাবে বৃদ্ধি ক্রমশ বাড়তে থাকে এবং শিশুর বৃদ্ধি এই অবস্থা প্রাক জন্ম বৃদ্ধি প্রিনাটাল বলে। তারপর থেকে যখন ভ্রূণ অবস্থা থেকে আস্তে আস্তে কি হয়, বিভিন্ন উপাদানের পর থেকে সে বৃদ্ধি ক্রমশ বাড়তে থাকে। তারপরে আস্তে আস্তে তাহলে যখন সে জন্মগ্রহণ করে, তারপরে আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট বৃদ্ধি একসঙ্গে চলতে থাকে। শিশুর বৃদ্ধির এই অবস্থায় কি বলা হয়, প্রাক প্রজন্ম বৃদ্ধি বা প্রিনাটাল গ্রোথ বলা হয়। এই যে গর্ভাবস্থা থেকে যেটা হয় সেটা কি, প্রিনাটাল স্টেজ। 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি। বলছে বংশগতি পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি, এটা ফলে নয়, এটা হচ্ছে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হলো বৃদ্ধি, মানে ফল মানে বংশগতি পরিবেশ দুটা গুণফলই হলো বৃদ্ধি, মানে গ্রোথ ডিউ টু দ্য ইন্টারাকশন অফ হেরিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল। মনোবিদদের মতে বৃদ্ধি হলো বংশগতি অর্থাৎ হেরিটি এবং পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্টাল মিথস্ক্রিয়ার ফল। মানে তোমার যে গ্রোথ যদি বলি, গ্রোথ সমান তোমার হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টালের ফল, ঠিক আছে? কেন এই দুটো গুণ ফলেই পরিবেশ তোমার বৃদ্ধি হয়। কি হবে দেখো, কোনো ছেলে যদি ভালো বংশগতি থেকে আসে, ঠিক আছে, তাহলে কি হবে, জিনটা ভালো হবে এবং সেখান থেকে কি তাদের শারীরিক বৃদ্ধিটাও ভালো হবে। আবার যদি ভালো পরিবেশ থেকে আসে তাহলে তারও একটা বৃদ্ধি ভালো হবে। কিন্তু দেখো যদি একটা বংশগতি ভালো আছে, পরিবেশ খারাপ হয়, ধরো একটা ভালো ছেলে, ভালো হৃষ্টপুষ্ট ছেলেকে তুমি একটা অস্বাস্থ্যকর পরিবেশে তুমি তাকে বড় করলে, তাহলে কি হবে, তার সে ছোটবেলার মতো সে ভালোভাবে বৃদ্ধি হতে পারবে না। কেন, তার পরিবেশের মতো তার ইফেক্ট পড়ে যাবে, কেন সেখানে তার বৃদ্ধি সেই পরিবেশে যে কন্ডিশন সেইভাবে তার হবে। সেরকম পরিবেশ যদি ভালো হয়, জিন যদি খারাপ হয় সেখানে হয় না। পরিবেশ তুমি যতই ভালো হয়, জেনেটিক একটা ইফেক্ট করবো না, যে ভালো জিনের ভালো বুদ্ধিমত্তার ছেলে বাবা মার বুদ্ধিমত্তার ছেলে মেয়ে হয়, মানে জিনিসটা বলে সেখানে যেটা জিনগত সবসময় যে পরিবেশটি তাহলে অনেক জিনটা ইফেক্ট করে, ঠিক আছে? তা বলছে বংশগতি পরিবেশের মিথস্ক্রিয়া হলো গ্রোথ। তারপর কি বলছে, 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে এখানে, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন, গ্রোথ রেট আর ডিফারেন্স অ্যাট ডিফারেন্স এজ। মানে ঠিক বলছে যে বৃদ্ধির হার বিভিন্ন বয়সে বিভিন্ন হয়, সে সবসময় বৃদ্ধি একটা কমানোও হয় না, ঠিক আছে? বৃদ্ধি একটা কখনো কমে কখনো বাড়ে, অর্থাৎ বৃদ্ধির সাথে স্পাইরাল আকার হয়। এটা মানে পরীক্ষা পড়ে যে বৃদ্ধি কেমন হয়, এটা স্পাইরাল আকার। এই হিসাবে বৃদ্ধির এই হারটাকে সম্পর্কে গবেষণা করেছেন এইচ ভি মেরিডিথ বৃদ্ধির হারের উপর লম্ব অধ্যয়ন বা লংজিটুডাল পদ্ধতি করেছেন। তার মতে বিভিন্ন বয়সে শিশুর বৃদ্ধি হার বিভিন্ন হয়। তিনি যে লম্ব অধ্যয়ন করেছেন, একটা লম্ব অধ্যয়ন মানে হচ্ছে বিভিন্ন দীর্ঘ সময় ধরে, মানে এবার এবার জন্ম থেকে শুরু করে তার কৈশোর বয়স পর্যন্ত একটা লম্ব সময় ধরে তিনি অধ্যয়ন করেছেন। তিনি সেখানে দেখেছেন যে জন্ম থেকে 2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি খুব দ্রুত হয়, তাহলে কি খুব বেশি হয়, জন্ম থেকে 2.5 বছর বৃদ্ধিটা খুব দ্রুত হারে হয়। আর বলছে 2 নম্বর লক্ষ্য করেছেন যে 2.5 বছর থেকে বয়ঃসন্ধির 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধি হ্রাস পায়। 2 বছর মানে তোমার বয়ঃসন্ধি যদি আমরা জানি যে টিন এজ, 13 থেকে যদি আমরা 19-20 ধরি, তাহলে এই যে সময়টা বা 13 থেকে 17 এই সময়টা 2 বছর আগে পর্যন্ত বৃদ্ধিহারটি হ্রাস পেয়ে যায়, ঠিক আছে? আবার বলছে বয়ঃসন্ধিকালে পূর্ববর্তী সময় থেকে বৃদ্ধির হার দ্রুত হয়। বয়ঃসন্ধি যদি আমাদের 13 ধরে শুরু হয়, তাহলে 11 থেকে তাহলে আবার 19 পর্যন্ত দ্রুত হারে বয়ঃসন্ধি দ্রুত হারে হয়, মানে বয়ঃসন্ধির সময়টায় বৃদ্ধি হার দ্রুত হয়। কিন্তু বয়ঃসন্ধির 2.5 বছর থেকে বয়ঃসন্ধির 2 বছর পুরো আগে পর্যন্ত যে সেটা কিন্তু অতটা হয় না। কিন্তু বয়ঃসন্ধি থেকে যদি পরীক্ষা পড়ে সবথেকে বৃদ্ধি হার কখন, সবথেকে হবে বয়ঃসন্ধিকালে, ঠিক আছে? এখানে শারীরিক মানসিক সব দিকে পরিবর্তন হয়, এখানে বৃদ্ধিটা দ্রুত হয়। 4 নম্বর হচ্ছে যে বৃদ্ধি বয়ঃসন্ধির পর থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি হ্রাস পায়, তাহলে বয়ঃসন্ধির পর থেকে কিন্তু তার বৃদ্ধি হারটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে।
তার কি হলো বয়সন্ধির পর থেকে বৃদ্ধি হারটা খুব দ্রুত হারে হ্রাস পায়, ঠিক আছে, সে হার আর বৃদ্ধি হয় না। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে, শিশুদের মধ্যে বৃদ্ধি হার গ্রোথ বিভিন্ন হয়, শিশুদের মধ্যে বৃদ্ধি হার বিভিন্ন গ্রোথ আর ডিফারেন্স অ্যামং দ্য চিলড্রেন, মানে একটি বিভিন্ন শিশুর মধ্যে বৃদ্ধি হার বিভিন্ন হয়। কি বলছে, কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আবার কিছু শিশু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে, ধীরে একটা হবে কিছু একটা হবে, তাহলে মানে সব শিশু একই রকম বৃদ্ধিপ্রাপ্ত নয়, কিছু শিশু খুব শিশু তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, আবার কিছু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাই বলছে বিভিন্ন শিশুর মধ্যে বৃদ্ধি হারটা বিভিন্ন হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটা স্তর পর্যন্ত বৃদ্ধির ধারাবাহিক ও নির্বিচ্ছিন্ন, মানে একটা স্তর পর্যন্ত বৃদ্ধিটা ধারাবাহিক হয় এবং নির্বিচ্ছিন্ন থাকে, সেটা কখনোই হয় না। গ্রোথ ইজ দ্য কন্টিনিউয়াস অ্যান্ড আনইন্টারাপ্টেড আপ টু পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট সময় বলছে বয়স ভেদে বৃদ্ধির পার্থক্য হলেও একটা স্তর পর্যন্ত বৃদ্ধি ধারাবাহিক থাকে, মানে বয়স ভেদে মানে বিভিন্ন বয়সে বৃদ্ধি, যে হ্যারি দেখা দিয়েছিল যে বিভিন্ন বয়সে বৃদ্ধি আর তোমার বিভিন্ন হলেও কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি একই রকম থাকে, নির্বিচ্ছিন্ন। যেমন কি ধরো একটা জন্ম থেকে কৈশোর বয়স পর্যন্ত বৃদ্ধিটা একটা হয়, কম বেশি হয় কিন্তু নির্বিচ্ছিন্ন থাকে, কখনো থেমে যায় না, ঠিক আছে, কখনো বাড়ছে আবার কমছে, কখনো বাড়ছে কখনো হচ্ছে, মানে কি এইভাবে ধাপে ধাপে যদি হয়, কখনো যাচ্ছে কমে বেড়ে, ঠিক আছে, কখনো আবার স্পাইরাল ভাবে হতে পারে, সেইটা বলছে বৃদ্ধি কোনো থেমে যায় না কিন্তু এটা নির্বিচ্ছিন্ন চলতে থাকে কম বেশি হলো। তাহলে একটা কোশ্চেন, ঠিক আছে, একটা কি আছে বলছেন, কোশ্চেনে কি থাকতে পারে, জিনগত কারণে শারীরিক বৃদ্ধি ও মানসিক বৃদ্ধিকে কি বলা হয়, কি জিনগত কারণে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধিকে বলা হয় কি, এ হলো প্রস্তুতি, বি হলো পরিণমন, সি হলো গতিশীল, ডি হলো বংশগতি। তাহলে কি হবে সেটা ইংলিশে কি বলছে, ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড মেন্টাল গ্রোথ ডিউ টু দ্য জেনেটিক ফ্যাক্টর কল্ড দ্য রেডিনেস, ম্যাচুরেশন, মোবিলিটি এবং হেরিডিটি। সঠিক অ্যান্সার কী হবে, পরিণমন ম্যাচুরিটি কিসে বোধ হয়, ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড মেন্টাল গ্রোথের সম্বন্ধে, যে জেনেটিক মানে বংশগত কারণে যখন ফিজিক্যাল এবং মানসিক হয় সেটা হবে ম্যাচুরিটি, ঠিক আছে, এটা বলেছে এখানে ম্যাচুরেশন, মানে ম্যাচুরেশন টপিক দেখা নেই আছে দেখা। তা ঠিক আছে, আজকে তাহলে এইটুকু, তাহলে পরটা আমরা পরের দিন ক্লাসে, পরদিন আমরা তাহলে আমরা ডেভেলপমেন্ট পড়বো, তা ঠিক আছে, এভাবে আমরা পুরো টপিকটা শেষ করবো। আর যদি তোমরা অবশ্যই তোমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, বন্ধুদের শেয়ার করে দিও, এবার আমরা পুরো টপিকগুলো শেষ করবো, যে তোমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি কিন্তু পুরো টপিকটা আমরা কমপ্লিট করবো। আজকে আমরা গুরুত্ব শেষ করবো। থ্যাংক ইউ।